আজকে আমরা এসেছি হালিশহর। হালিশহর খুব প্রাচীন একটা শহর। এই শহর এখনকার নয়, প্রাচীন মধ্যযুগ থেকে এই শহরের নাম আছে হালিশহর। এটা যখন বখতিয়ার খিলজি যখন আমাদের নদী আক্রমণ করেছিল তখন এই জায়গার নাম ছিল হাভেলি শহর। কেননা এখানে প্রচুর প্রাচীন হাভেলি ছিল, অনেক বড় বড় বাড়ি ছিল এই এলাকায়, সেই জন্য এর নাম হলো হাভেলি শহর। এখন বর্তমান নাম হালি শহর। তার আগে হাভেলি শহর হওয়ার আগে এর নাম ছিল কুমারহট্ট। পিছনে যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা হলো বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। হালি শহরে অনেক কিছু গুলো আমাদের মনীষীদের সঙ্গে যুক্ত হালি শহরের জায়গার নাম, যেমন বিপিন বিহারী গাঙ্গুলি, রামপ্রসাদ সেন, নিগমানন্দ সরস্বতী, তারপরে ঈশ্বরপুরী, তারপরে রানী রাসমণি, তারপরে শিবানন্দ সেনের পার্ক, এগুলো সব হালি শহরে আছে। আমরা তারপরে এগুলো সব দেখব। এটা হলো বিপিন বিহারী গাঙ্গুলি পার্কের ভিতরে। এখানে পর্যটনে হালি শহরের যে বিভিন্ন জায়গা দেখার, সেগুলোর ছবি এখানে দেওয়া আছে, তার নাম দেওয়া আছে। এটা হলো বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। আর একদম পার্কের ঠিক পাশেই গঙ্গা বয়ে চলেছে, একদম ঠিক পাশেই গঙ্গা, ও পাশে হুগলি জেলা আর এ পাশে হলো উত্তর চব্বিশ পরগনা জেলা। আমরা এই পার্ক দেখে, এখানে একটা সংগ্রহশালা আছে এই হালিশহর পৌরসভার ভিতরে, সেটা দেখে আমরা চলে যাব এই ঠিক পাশেই রামপ্রসাদের ভিটা। চলুন রামপ্রসাদের যে ভিটা এবং মন্দির আছে সেখানে যাওয়া যাক। দেখি রামপ্রসাদের ঘাট চলে আসলাম। রামপ্রসাদের ঘাটটা হলো বাঁদিকে, রামপ্রসাদের স্নানের ঘাট, তার ঠিক ডান দিকে হলো এই দিকটা হলো রামপ্রসাদের ভিটা। চলে যাওয়া যাক। এটা হালিশহর হাই স্কুল, ডান দিকে পড়লো হালিশহর হাই স্কুল। বাইক রাখার খুব অসুবিধা। এইখানটায় হলো সব সাইকেল এবং মোটরসাইকেল এবং গাড়ির গ্যারেজ। আর এই যে গেট দেখা যাচ্ছে এটা হলো রামপ্রসাদের। পিছনে দেখতে পাচ্ছেন রামপ্রসাদ স্মৃতি মন্দির, শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির। রামপ্রসাদ সেন বহু শ্যামা সঙ্গীত রামপ্রসাদী গান লিখেছিলেন। উনি 1718 সালের দিকে জন্মেছিলেন এবং এইখানে তিনি সাধনা করেছিলেন। ওনার জন্ম মামার বাড়িতে হয়েছিল হুগলির গড়ালগাছা বলে একটা জায়গাতে, হুগলি জেলার। আর তারপরে উনি এইখানে ওনার পৈতৃক বাড়ি ছিল। পৈতৃক বাড়ি, ওনার বাবার নাম ছিলেন রাম সেন। ওনারা ছিলেন হলো বৈদ্য ব্রাহ্মণ, মানে যাদের পেশা ছিল মানুষের রোগ ঠিক করার জন্য। তা উনি ছোটবেলা থেকে অনেক পড়াশুনো করেছিলেন। করার পরে যখন বড় হলেন তখন যে তার বিষয় আশয়ের প্রতি কোনো লোভ ছিল না, মোহ ছিল না। এই রামপ্রসাদ সেনের জীবনী নিয়ে বহু সিনেমা, তারপরে বহু সিরিয়াল হয়েছে, অনেক বই লেখা হয়েছে। সেই রামপ্রসাদ সেনের এটা হলো ভিটা। রামপ্রসাদ সেন যেহেতু তার বিষয় আশয়ের প্রতি কোনো ছিল না, কোনো আগ্রহ ছিল না, সেই জন্য তার বাবা তাকে বিবাহ দিয়েছিলেন। মনে করেছিলেন যে বিবাহ দিলে তার বিষয় আশয়ের প্রতি আকর্ষণ জন্মাবে, কিন্তু তারপরেও জন্মায়নি। আর এই অবস্থায় অল্প বয়সেই তার পিতৃবিয়োগ হয়। বাবা মারা যাওয়ার পরে বাধ্য হয়ে সংসারের চালাতে গিয়ে উনি কলকাতায়
একজন ধনী যে জমিদার আছে তার বাড়িতে উনি এর অ্যাকাউন্ট্যান্টের কাজ নিয়েছিলেন, হিসাব রক্ষকের কাজ নিয়েছিলেন। কিন্তু হিসাব রক্ষকের কাজ তার কখনো মনে আসতো না, সবসময় হিসাবের যে খাতা সেই খাতায় উনি লিখে রাখতেন শ্যামা সঙ্গীত। তা একদিন তো ওনার যে মনিব তার নজরে পড়ার পরে মনিব তাকে তার থেকে বরখাস্ত না করে তাকে দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি এইখানে সাধনা করে তুমি গান লেখো, তোমার মাসিক বৃত্তির ব্যবস্থা করবে। তাই সেখান থেকে বৃত্তির ব্যবস্থা করেছিল। তা এরকম অনেক গান সাধনা এখানে করেছে সারাটা জীবন। সাধনা করার পরে ওনার এই কাব্য প্রতিভা দেখে কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র তার সভাকবি বানিয়েছিলেন এবং উনি যদিও কোনোদিন সভাকবি করতে যেতেন না কৃষ্ণনগরে, তবুও তাকে ওইখান থেকে 100 একর ভূমি দিয়েছিলেন, নিষ্কর ভূমি, যাতে ওনার সংসার নির্বাহ হয়। তারপরে তো সেখান থেকে উনি অনেক সচ্ছল জীবনযাপন করেছিলেন। আর এইখানে তারপরে উনি ওনার গুরু ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। কৃষ্ণানন্দ আগমবাগীশের থেকে উনি দীক্ষা নিয়ে পঞ্চমুণ্ডির আসন উনি ইয়ে করতেন, সাধনা করতেন। পঞ্চমুণ্ডি মানে 5টা প্রাণীর মাথা নিয়ে, যেমন সাপ, ব্যাং, খরগোশ, তারপরে শিয়াল, মানুষ, এর মাথার উপরে বসে তারপরে উনি সাধনা করতেন। আর পঞ্চবটটা এখন পিছনে রয়েছে, আমরা সেখানে দেখাচ্ছি। এইটা হলো পবিত্র পঞ্চবটী। এইখানেই পঞ্চমুণ্ডির আসন ছিল। পঞ্চবটী মানে 5টা গাছ, যে 5টা পবিত্র গাছ, তার মধ্যে বট গাছ, পিপুল গাছ বা অশ্বত্থ গাছ, বেল গাছ, অশোক গাছ আর আমলকি গাছ। এই গাছের নিচে এখানে 5টা প্রাণীর মুন্ড থাকতো, তার মধ্যে মানুষের মাথা তো থাকতোই, তার সঙ্গে সাপ, ব্যাং, খরগোশ আর হলো শিয়াল, এদের মাথা রেখে সেইখানে সাধনা করতো। এটা হলো তান্ত্রিক সাধনা, যেটি এই রামপ্রসাদ সেন কৃষ্ণানন্দ আগমবাগীশ নবদ্বীপের তার কাছ থেকে শিখেছিলেন। উনি কৃষ্ণানন্দ আগমবাগীশ ছিলেন এনার গুরু। এই গুরুর কাছে থেকে এই পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে উনি সিদ্ধি লাভ করেছিলেন এবং বলা হয় যে তিনি স্বয়ং মা কালীর সাধনার সাক্ষাৎ পেয়েছিলেন। সাধনায় মা কালীর সাক্ষাৎ মা রূপে এবং কন্যা রূপে, এই 2ভাবেই তিনি তার সাক্ষাৎ পেয়েছিলেন। এটা হলো ধ্যান কক্ষ, যার ছবি তোলা নিষিদ্ধ। এই জলাশয়ের জন্ম থেকে এরকম অপরিচ্ছন্ন, তবে পূর্বসূরীরা এই জলাশয় বুঝিয়ে ফেলার চেষ্টা করলে 2002 সালে এই জলাশয়টির চারিদিকে পাড় বেঁধে এরকম সৌন্দর্যায়ন করা হয়েছে। এটা করা হয়েছে রামপ্রসাদ মন্দিরের 150 বছর পূর্তি উপলক্ষে এটা করা হচ্ছে। ভোগ গ্রহণ করতে চান, এখান থেকে প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে 10টার মধ্যে এখান থেকে কুপন কাটতে হয়। 10টার পরে কুপন কাটলে কিন্তু এখানে কোনো ভোগ পাওয়া যায় না। যাই হোক, রামপ্রসাদ মন্দির দর্শন করে আমরা এখন যাব নিগমানন্দ মঠে। নিগমানন্দ সরস্বতী যে মঠ আছে সেই মঠে যাব। এখান থেকে মতন বিদায় নিয়ে আমরা পরবর্তী গন্তব্যে যাই। আমরা এই মোটরসাইকেল গ্যারেজ, এখানে মোটরসাইকেলের গ্যারেজ, এখানে 5 টাকা, এখানে সুলভ শৌচালয় আছে। আর মোটরসাইকেল রাখার জন্য 5 টাকা, আর বড় গাড়ি রাখার জন্য 10 টাকা 2 ঘন্টার জন্য। বড় গাড়ি 2 ঘন্টার জন্য 10 টাকা, মোটরসাইকেল 5 টাকা। এখানে পুজো দেওয়ার জন্য পুজোর উপকরণ বিক্রি হচ্ছে, অনেক টোটো দাঁড়িয়ে আছে যারা এখানে। এখন আমরা এখান থেকে যাচ্ছি, স্থাপন করা হচ্ছে, মানে 1973 সালে রিনোভেট করা হচ্ছে। আর গঙ্গা দেখা যাচ্ছে সামনে, আমরা ডান দিকে যাব। ডান দিকে গেলেই নিগমানন্দ মঠ। এটা হলো ডান পাশে দেখা যাচ্ছে হালিশহর থানা। হালিশহর থানা পার করে, না স্টার্ট করেছিস?
চলছে। এই ডানলা ফেরিঘাট বাদিকে, আর এই সব টুরিস্ট লজ, এটা পৌরসভা দ্বারা পরিচালিত টুরিস্ট লজ। তারপরে হলো হালিশহর শ্মশান ঘাট। এটা হালিশহর শ্মশান, মহাশ্মশান। এরপরে আসাম বঙ্গীয় সরস্বতী মঠ, 108 স্বামী নিগমানন্দ পরমহংস প্রতিষ্ঠিত আসাম বঙ্গীয় সরস্বতী মঠ। ঠিক আছে, আমরা এসেছি হলো নিগমানন্দ বঙ্গীয় সরস্বতী আসাম বঙ্গীয় সরস্বতী মঠ। এই মঠের নিগমানন্দ সম্পর্কে কিছু বলবেন? আপনার নাম বলুন। আমার নাম সন্তোষ ব্যানার্জি। সন্তোষ ব্যানার্জি, উনি বাঁকুড়া থেকে? বাঁকুড়া ডিস্ট্রিক্ট সোনামুখী থানা নোবাসন গ্রাম, আমার সাব ডিভিশন। বিষ্ণুপুর সাব ডিভিশন থেকে এসে, মানে আমি জানতে চাইছি আসলে ইনি এনার যে এই যে নিগমানন্দ, ওনার পূর্ব নাম কি ছিল? ওনার পূর্ব নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। এই যে আশ্রম, এটা কবে প্রতিষ্ঠা হয়েছে? বহুদিন আগে, এটার কত খ্রিস্টাব্দে হয়েছে সেটা এখন প্রপার আমার নাই, তবুও এটা মোটামুটি এটা বহুদিন আগে হয়েছে। আচ্ছা, এই যে লেখা রয়েছে শঙ্করের মত আর গৌরাঙ্গের পথ, মানে এটা কি, ব্যাপারটা কি? মানে প্রেম ভক্তিমূলক একটা ব্যাপার আছে আর কি। মানে শঙ্করের মতে চলবে, আর গৌরাঙ্গ মহাপ্রভু তো প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে চলতেন, বাস এনারই মতাদর্শে ঠাকুর নিগমানন্দ চলতেন। আচ্ছা, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যত মত তত পথ, ঠাকুর নিগমানন্দ বলে গেছেন শঙ্করের মত গৌরাঙ্গের পথ। আচ্ছা আচ্ছা। তো আপনি কত বছর থেকে আসছেন এখানে? তখন আমার ময়দারি বেরোয় নাই, তখন থেকে? মোটামুটি 15-16 বছর তখন আমার বয়স, তখন থেকে আমি আসি। আজকে থাকবেন এখানে? হ্যাঁ, আগে থাকতেও পারি, আবার না থাকতেও পারি। আমার সামনাসামনি বোনের বাড়ি আছে, চলে যেতে পারি। হালি শহরেই? হ্যাঁ, হালি শহরে নয়, বেলঘড়িয়া টেলঘড়িয়া এরিয়াতে। আচ্ছা, আমি এখানে থেকেই যাই ম্যাক্সিমাম সময়। ও আচ্ছা। নিগমানন্দ তাহলে সন্ন্যাস গ্রহণের পরে নাম হচ্ছে, ওনার গুরুদেবের নাম কি ছিল? উনি তো 4 যুগের সিদ্ধ, উনি হচ্ছেন সাধক সম্রাট। আচ্ছা আচ্ছা। উনি সাধকদের সম্রাট। 4 যুগের সিদ্ধ। আমাদের ভারতবর্ষে কোনো মহাপুরুষ নেই। বামাখেপা তান্ত্রিক গুরু, রামকৃষ্ণ পরমহংসদেব তান্ত্রিক গুরু, সাধক রামপ্রসাদ তান্ত্রিক গুরু, ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব হচ্ছেন 4 যুগের সিদ্ধ। উনি হচ্ছেন জ্ঞানী গুরু, যোগী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু। আচ্ছা আচ্ছা। ওনার তান্ত্রিক গুরু হচ্ছেন বামাখেপা, যোগী গুরু সুমেরু দাস, জ্ঞানী গুরু হচ্ছেন সচিদানন্দ পরমহংসদেব, ওনার প্রেমিক গুরু হচ্ছেন এই যে ভৈরবী মায়ের হচ্ছেন ভৈরবী মা। ও আচ্ছা, এইখানেই ওনার মন্দির ছিলেন? ভৈরবী না, উনি তো ছিলেন বহু ইয়েতে, এখানে ওনার মন্দির করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে উনি এই যে সচ্চিদানন্দ যে জ্ঞানী গুরু, উনি ওই এখান থেকে পরমহংস উপাধি পেয়েছিলেন এই কুম্ভমেলা? পরমহংস উপাধি পেয়েছিলেন কুম্ভমেলাতে। উনি ওখানে জগৎগুরু শঙ্করাচার্য বসেছিলেন, সচ্চিদানন্দ বসেছিলেন। তখন প্রথমেই ঠাকুর নিগমানন্দ সচ্চিদানন্দকে প্রণাম করেছিলেন আর বলেছিলেন, মন্নাথ শ্রী জগন্নাথ, মদগুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সব সাধক সমাজ আর কি বললো যে এখানে এই জগৎগুরু শঙ্করাচার্য বসে রয়েছেন, তুমি সচ্চিদানন্দকে প্রথম প্রণাম করলেন কেন? তখন উনি বলেছিলেন, মন্নাথ শ্রী জগন্নাথ, মদগুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তখন সব সাধক সমাজ বুঝলো যে জ্ঞানী। তখন ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কি দেখেছো? উনি বললেন যে আমি ত্রিভুবন দেখেছি। আচ্ছা। তখন ওখান থেকে ওনাকে এই পরমহংস উপাধি। এখন তো পরমহংস সব ঘরে ঘরে নিয়ে নিচ্ছে,
এই টিভি বালাকে ডাকছে বলে করে পরমাংশ নিয়ে নিচ্ছে। কিন্তু পরমাংশ ব্যাপারটা অত সহজ ব্যাপার না। অত সহজ নয়। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব কতবার দেহ ছেড়ে দিয়েছেন, ডাক্তার এসে দেখছে যে ইনি ডেথ, ইনি ডেথ, ওনার মধ্যে কোনো পালস নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আবার ঠাকুর নিগমানন্দ আবার ফিরে এসছেন। মানে যোগের মাধ্যমে এরকম ওটাকে বলে নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধি ঠাকুর নিগমানন্দ 2-4 বার নিয়েছেন। একদম বাইরের দিক থেকে একদম মনে হচ্ছে মৃত, কিন্তু মৃত আবার ফিরে এসেছেন। ওনার আত্মা সব ঠাকুর নিগমানন্দই বলেছেন অহং ব্রহ্মা আমি। ইনি এক মহাপুরুষ আছেন আমাদের ভারতবর্ষে, যিনি বলেছেন আমি ইহকাল পরকালের ভার নিলাম। রঘুনাথ বাবা বলেছেন যেখানে বিপদে পড়বি আমাকে ডাকবি, আমি রক্ষা করব। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব বলে গেছেন আমি ইহকাল পরকালের ভার নিলাম। সারস্বত সঙ্গের কোন শিষ্য যদি ঠাকুর নিগমানন্দের বিরুদ্ধচারণও করে তথাপি তার 3 জন্মে মুক্তি। আর সারস্বত সঙ্গে শিষ্য যদি নাও হয়, শিষ্য হতে গেলে কি করতে হয়? এখানে কিছু ফর্মালিটি আছে, যে ফর্মালিটি মঠে যোগাযোগ করতে হবে, বলে দিবে, ওগুলো পূরণ করে নির্দিষ্ট দিন আছে সেই ডেটে এসে দীক্ষা নিতে হবে। অনেক মহাপুরুষ আছেন, ওনারা সব শিষ্যকে বলে, শিষ্যকে বলে আরো 10টা খদ্দের ধরে আনো। এখানে ঠাকুর নিগমানন্দের আমি আমার নিজের ভাইকে বলতে পারবো না যে আসামবঙ্গের সরস্বতী মঠের শিষ্য হও, তার নিজের যোগ্যতা ছাড়া কখনোই। ঠাকুর নিগমানন্দ নিজে ডেকে নেবেন যে আসামবঙ্গের সরস্বতী মঠের শিষ্য, তাকে ঠাকুর নিজে ডেকে নেবেন। এখানে যোজন যাজন কিছু নাই। এই মঠ সকলের জন্য নয়, মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের জন্য। যেমন মানে যে কেউ আসলেই যে এমনি দীক্ষা পেয়ে গেল আর শেষ হয়ে গেল এরকম না, মানে ব্যবসার ব্যাপারটা নয়। যেগুলো ঠাকুর নিগমানন্দের একান্ত আপন, তারাই একমাত্র এখানে। তারা ছাড়া কেউ ঠাকুর নিগমানন্দের এই সারস্বত মঠের দীক্ষিত শিষ্য হতে পারবে না। এগুলো ঠাকুর নিগমানন্দের একান্ত আপন, তারাই মঠের শিষ্য হতে পারবে। ভারতবর্ষে ঠাকুর নিগমানন্দ আসামবঙ্গ সরস্বতী মঠ যে রয়েছে সেই মঠের শিষ্য হতে পারবে। অনেক আছে না, এই নিগমানন্দ মঠ তো আরো আছে, অল ইন্ডিয়া বিশেষ আছে। এইটা আছে 250-300 বিঘে জমির উপরে মঠ। মানুষ মরিয়াতে আছে উড়িষ্যা, ওটা 500 বিঘে জমির উপরে মঠ। আনন্দনগর মঠ আছে বহু জমির উপরে মঠ। জলপাইগুড়ি মঠ রয়েছে, ওটা 1400 বিঘে জমির উপরে মঠ। আসামবঙ্গে কোকিলামুখী মঠ রয়েছে করিব 2000 বিঘে জমির উপরে মঠ। ভারতবর্ষে এত বড় মঠ খুব কম মহাপুরুষের আছে, কিন্তু সেইভাবে কিন্তু সেরকম প্রচার মানে এই প্রচার নয়, এই ক্যালেন্ডার নয় যে ঘরে ঘরে ক্যালেন্ডার জুড়বে। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব হচ্ছেন বিগ্রহ, ইনি ক্যালেন্ডার নয়। মানে যে স্তরে সাধক সেই স্তরে কিন্তু প্রচার অতটা নেই, মানে যতটা অন্যান্য। এনার বই পড়ে সাধু হয়। যেগুলো বড় বড় সব লাল নীল সবুজ মঠ দেখছেন না, এনার বই পড়ে জ্ঞানীগুরু, যোগীগুরু, তান্ত্রিকগুরু, প্রেমিকগুরু, যোগ সাধনার এনার বই পড়ে সাধক সমাজ সৃষ্টি হয়। দেখতে পেয়েছেন ঋষি বিদ্যালয়? হ্যাঁ, ঋষিদেরই শিক্ষা এখানে। এটা হচ্ছে গুরুকুল, এক টাইপের গুরুকুল। ঠাকুর নিগমানন্দের ওই 4টে বই যদি কোনো সাধক সমাজ না পড়ে, তার সাধক জীবনীটা অপূরণীয় থাকবে। কোনো ক্রিকেটার যেরকম ইডেনে খেলতে না পেলে তার ক্রিকেটার জীবনটাই অধুরা রয়ে যায় না, কোনো সাধক ঠাকুর নিগমানন্দের এই 4টে বই না পড়লে তার সাধনাই অসম্পূর্ণ থেকে যাবে। আচ্ছা, অনেক কিছুই জানলাম এই ব্যাপারটা। আমরা বাড়ি কিন্তু খুব যে বেশি দূর তা নয়, পাশে নদিয়া জেলায় বাড়ি।
কিন্তু এত কিছু জানতাম না মানে এই মঠ সম্পর্কে। তা অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম। ঠিক আছে, আবার এই মঠে দেখুন দাতব্য চিকিৎসালয় হয়েছে, এখানে আমার চিকিৎসা হবে না, এখানে হতদরিদ্রদের চিকিৎসা হয় বিনা পয়সায়। ঠাকুর নিগমানন্দ বিশাল জিনিস গো। কোনখানে আমি আমার জীবনে দিয়ে বলতে পারি কোনখানে ভেসে যেতাম এই ঠাকুর না থাকলে, কোনখানে ভেসে যেতাম। আমার পারিবারিক পরিকাঠামোই এরকম ছিল। এই ঠাকুরের অশেষ কৃপাতে আরো 10টা মানুষের থেকে খুব ইজ্জতে বেঁচে আছি। হয়তো ধন সম্পত্তি নাই, গাড়ি ঘোড়া নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু অনেক মানুষের থেকে অনেক ইজ্জতে বেঁচে আছি এই ঠাকুরের ইচ্ছায়। বিশাল বড় মাপের সাধক। আচ্ছা ঠিক আছে তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ জয় গুরু। তাহলে এতক্ষণ শুনলেন এই যে বঙ্গীয় সরস্বতী মঠের যে একজন শিষ্য, তার মুখ থেকে নিগমানন্দ সরস্বতী মহারাজ সম্পর্কে কিছু কথা। এই মঠে সম্পর্কে কিছু 2-4 কথা বলে দিই। এই মঠে দুপুরবেলায় প্রসাদ পাওয়া যায়। প্রসাদের কুপন 50 টাকা, কিন্তু 10টার মধ্যে প্রসাদের কুপন কাটতে হয়, পরে আসলে আর প্রসাদের কুপন পাওয়া যায় না। তো 12:30টায় মঠ বন্ধ হয়ে যায়, 12:30 থেকে 4টে পর্যন্ত, কিন্তু মঠের ভিতরে ঢুকতে দেয় না, বেরোতে দেবে কিন্তু এর ভিতর থেকে ভিতরে আর 4:30 থেকে 12:30 থেকে 4টের মধ্যে ঢোকা যাবে না। এই মঠে থাকার ব্যবস্থা আছে, শুধুমাত্র যারা এইখানকার দীক্ষিত তারাই এই মঠের যে ঘর আছে গেস্ট রুম সেখানে থাকতে পারে। এখানে দাতব্যালয় চিকিৎসালয় আছে, শৌচালয় আছে, জুতো খুলে এই পুরো মঠে ঢুকতে হয়। ওই পাশেই জুতো রাখার ঘর আছে, বিনামূল্যে এখানে জুতো রাখা যায়। আর ওর ভিতরে খাওয়ার ব্যবস্থা, সব বড় হল ঘর রয়েছে, সব কিছুই আছে। ঠিক আছে, আমরা এখান থেকে এখন শেষ করে যাব চৈতন্য ডোবা।